আসসালামু আলাইকুম। দর্শক, অন্যমঞ্চের আলোচনায় আজকে আমাদের আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন। আমাদের গ্রামের একটা লোকের গল্প দিয়ে শুরু করি। লোকটা 10 বছর জেলে ছিল, 10-12 বছর জেলে ছিল, তারপরে গ্রামে ফিরেছে। গ্রামে ফেরার পরে কিছুদিন পরে শুনলাম লোকটা হাসপাতালে। কি হয়েছে? যে হাত পুরোটা কেটে গিয়েছে। কিভাবে কেটে গেল? লোকটা যখন জেলে ছিল 10 বছর ধরে, তার একটা স্বপ্ন ছিল যে একটা সময় মুক্ত বাতাসে ফিরে যাবে। যখন সে ফিরে যাবে তখন সে গিয়ে গ্রামে ধান মাড়াই করবে এবং গরুর লেজের মধ্যে মুচড় দিবে। এই স্বপ্ন দেখে দেখে সে দীর্ঘদিন জেলে ছিল। জেল থেকে যখন ফিরেছে গ্রামে ফিরে গিয়ে দেখছে এখন আর ধান মাড়াইয়ের জন্য গরু ব্যবহার করা হয় না, এখন ধান মাড়াইয়ের জন্য একটা মাড়াইয়ের যন্ত্র হয়ে গেছে। গ্রামের উঠানে উঠানে এখন সেই যন্ত্র দিয়ে ধান মাড়াই করা হয়। সে গরুর লেজ মনে করে ধান মাড়াইয়ের যন্ত্রের পেছনে মুড়া দিতে গিয়ে তার হাত কেটে ফেলেছে। এই হলো ঘটনা। গল্পটা মনে পড়লো আমাদের শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনকে দেখে। 18 বছর আগে তিনি ক্ষমতাচ্যুত হয়েছেন, তার আগে তিনি আরো আগে শিক্ষামন্ত্রী ছিলেন এবং দীর্ঘদিন ভদ্রলোক গরুর লেজ মুড়া দেওয়ার জন্য, নকল বন্ধ করার, শিক্ষামন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেছেন। এতদিনে বাংলাদেশে গিয়ে গেছে, শিক্ষা ব্যবস্থা পরিবর্তন হয়ে গেছে, প্রেক্ষাপট পরিবর্তন হয়ে গেছে, এই জিনিসটা ওনার আর মনে নাই। এই জন্য দেখবেন সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন নকল বন্ধ করতে হবে। এই ভদ্রলোক যেখানে যাকে পাচ্ছেন তাকেই শুধু বলছেন আর নকল চলবে না, আর নকল চলবে না। এই যে নকল চলবে না যুগে রয়ে যাওয়া শিক্ষামন্ত্রী আমাদের জন্য যে বিপদ সামনে ডেকে আনছেন সেটার অবতারণা করার জন্যই আজকে আমি এই ভিডিওটি করছি। সাধারণত আমি ব্যক্তি আক্রমণ করতে যাই না, ব্যক্তি আক্রমণ করি না, আপনারা জানেন যে, কিন্তু শিক্ষামন্ত্রীকে যদি এখনই লাগাম টেনে না ধরা হয় তাহলে দেশের আগামী ভবিষ্যৎ আরো অন্ধকার হয়ে যাবে বলেই আজকে আমাদেরকে কথা বলা শুরু করতে হয়েছে। সরকারের একেবারেই শুরুতেই এই ধরনের কথা বলতে চাই না। অধিকাংশ মন্ত্রীরা এখনো পায়ের নিচে মাটি পান নাই, তাদেরকে সকলেই আমরা একটু নজরদারিতে মধ্যে রাখবো আগামীতে। কিন্তু বর্তমানে শিক্ষামন্ত্রীকে নিয়ে বেশি বিপদ তৈরি হচ্ছে। এই বিপদটা যে তৈরি হচ্ছে এই কথাটি আমার মনে পড়লো একটা ভিডিও দেখে। আমরা দেখলাম শিক্ষামন্ত্রী ছোট ছোট বাচ্চাদেরকে গিয়ে জাইমা রহমানের চাকর বাকর বানানোর শিক্ষা দিচ্ছেন। আপনারা যারা এই ভিডিওটি দেখেন নাই তাদের জন্য প্রথমে চলুন ভিডিওটি দেখে আসি। কারবারটা দেখেছেন? দেশের শিক্ষামন্ত্রী শিশুদেরকে উদ্দীপনা দিবেন, উজ্জীবিত করবেন, উৎসাহিত করবেন বিজ্ঞানী হওয়ার জন্য, লেখক হওয়ার জন্য, প্রযুক্তিবিদ হওয়ার জন্য বা অন্য কিছু হওয়ার জন্য। তাদের সবাইকে তিনি উৎসাহিত করছেন জাইমা রহমানের অনুসারী হওয়ার জন্য। আমার বাচ্চা, আপনার বাচ্চা, সাধারণ মানুষের বাচ্চাদেরকে এই যে যুগের পর যুগ পিতৃতন্ত্র বলুন, পরিবারতন্ত্রের ভিতরে রেখে দেওয়ার যে ষড়যন্ত্রটা চলে সেটা নিয়ে আমরা অন্য সময় তো কথা বলবো। কিন্তু কারবারটা দেখেছেন? দুনিয়ার সকল দেশের শিক্ষামন্ত্রী শিশুদেরকে গিয়ে উৎসাহিত করে বিজ্ঞানী হওয়ার জন্য, প্রযুক্তিবিদ হওয়ার জন্য বা আরো বড় বড় কিছু হওয়ার জন্য, সমাজসেবক হওয়ার জন্য, ডাক্তার হওয়ার জন্য, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য। আর আমাদের শিক্ষামন্ত্রী আমাদের শিশুদেরকে গিয়ে উৎসাহিত করছেন তোমরা জাইমা রহমানের পিছনে স্লোগান দিয়ে যাওয়া। যেটা বর্তমান প্রজন্ম করছে আমরা দেখি, গাড়ির পিছনে এবং গাড়ির সামনে দৌড়ে দৌড়ে লাফিয়ে বেড়ানো হচ্ছে আমাদের এক শ্রেণীর ছাত্র নেতাদের। এই অবমাননার জীবন এরা দিচ্ছেন, এটাই তারা চেষ্টা করছেন পরবর্তী প্রজন্মের মধ্যে দেওয়ার জন্য। এবং জাইমা রহমানের গাড়ির পিছনে এবং সামনে সেই দৌড়ানো নেতা আবিষ্কারের জন্য বর্তমান শিক্ষামন্ত্রী কাজ করে যাচ্ছেন। এবং তার সেই মুখস্থ বিদ্যা আর নকল চলবে না। আমার নকল নিয়ে কোনো সমস্যা নাই ভাই, সমস্যা নাই এই কারণে নকল বন্ধ করে দেন, কিন্তু নকল বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মূল সমস্যা নয়। নকল যারা করে, তারা নকল করে পাশ করে, তারা ভবিষ্যতে তেমন বড় কিছু হতে পারে না। আপনি নকল করে পাশ করা কোনো ছাত্রকে শুনবেন না বিশাল কিছু হয়ে গিয়েছে, খুব সামাজিকভাবে প্রতিষ্ঠিত তেমন কিছু হতে পারে না। হয়তো হ্যাঁ এমপি হয়, মন্ত্রী হয়, সেগুলো হতে পারে, কিন্তু ভালো জায়গায় তারা আসলে ওইভাবে যেতে পারে না। সুতরাং তাদেরকে আপনি বাদ দিয়ে দেন, তারা নকল করুক না করুক। কিন্তু যারা আমাদের মেধাবী ছাত্রছাত্রীরা আছে, যাদেরকে অনেক বেশি মেধা আছে এবং যাদের উপরে আমরা এই দেশটাকে ভবিষ্যতে ছাড়বো, তাদের ভবিষ্যৎ নিয়ে কথা বলার, কথা ভাবনা চিন্তা করার জন্য যে শিক্ষা ব্যবস্থার প্রয়োজন আমাদের, একবিংশ শতাব্দীর সেই শিক্ষা ব্যবস্থায় মিলন সাহেবের মতো লোকজন দিয়ে সম্ভব হবে না।
আমি আশাবাদী হয়েছিলাম। তারেক রহমান দীর্ঘদিন লন্ডনে ছিলেন এবং তিনি গিয়ে কয়েকটা কথা বলেছেন, খুব ভালো লেগেছে। বাচ্চাদেরকে একটা তৃতীয় ভাষা শেখানোর জন্য উনি উৎসাহিত করেছেন। কিছু ভাষা শিক্ষা হবে, স্কুলগুলোতে মিউজিক থাকবে, এই জিনিসগুলো উনি অনেক ভাবনা চিন্তা করে করার প্রস্তাব করেছেন, কিন্তু এই শিক্ষামন্ত্রীকে দিয়ে সেটা হবে না। আমরা বেশ কিছুদিন ধরে বাংলাদেশের শিক্ষার কিছু সংকট নিয়ে কথা বলছি না। বিগত সরকারের সময় শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার একটা বিপ্লবী পরিবর্তন আনার চেষ্টা করা হয়েছিল। আমাদের দুর্ভাগ্য হচ্ছে আয়োডিন কম খাওয়া জাতি সেটাকে নিতে পারে নাই। এটার পিছনে অনেকগুলো কারণ আছে। প্রথম মূল দায়ী আমি করব শেখ হাসিনা অ্যাডমিনিস্ট্রেশনকে, কারণ তারা জিনিসটাকে ভালোভাবে ব্যাখ্যা করতে পারে নাই, প্রচার করতে পারে নাই। যার কারণে যে আধুনিক ব্যবস্থাটা ছিল, ক্লাস ভিত্তিক লেখাপড়া করা, টিম ওয়ার্ক বিল্ড করা, ক্রিয়েটিভিটি চিন্তা করা বাচ্চাদেরকে, এই জিনিসগুলো যে আসলে কি পরিমাণ উপকারী এটা আসলে আমরা লোকজনকে বোঝাতে পারি নাই। একটা ছোট্ট উদাহরণ দেই। ধরেন ঢাকায় কিছু স্কুল আছে, ইন্টারন্যাশনাল স্কুলগুলো, যেমন ধরেন এআইএসডি, আইএসডি, অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুল, আগা খান স্কুল, এই আইবি কারিকুলামের স্কুলগুলো যদি আপনি দেখেন, এই স্কুলগুলোর বেতন সম্পর্কে আপনাদের কোনো আইডিয়া আছে? এক একটা স্কুলের বেতন 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ টাকা। না, সারা জীবনের জন্য না, সারা বছরের জন্য না, 2.5 থেকে 3 লাখ টাকা হচ্ছে মাসিক স্কুল ফি। সাধারণত বাংলাদেশের খুব প্রভাবশালী পরিবারগুলো বা যারা আর্থিকভাবে সচ্ছল, তাদের বাচ্চারা সেখানে পড়ে থাকেন, এবং সাধারণত বিদেশি যারা বাংলাদেশে আসেন তারা সেখানে বাচ্চাদেরকে পড়িয়ে থাকেন। কারণটা কি? কারণটা হচ্ছে এই স্কুলগুলোতে যেভাবে শিক্ষা দেওয়া হয়, এই স্কুলগুলোতে কিন্তু তথাকথিত পরীক্ষা হয় না, কিন্তু তাদের ক্রিয়েটিভিটি ওইভাবে তৈরি করা হয়। তাদেরকে একটা বিষয় দিয়ে দেওয়া হয়, 2 ঘন্টা 3 ঘন্টা ধরে তারা এটাকে নিয়ে গবেষণা করে, বাড়িতে এসে গবেষণা করে, তারপরে এটাকে নিয়ে রিপোর্ট লেখে। মানে একেবারে মৌলিক যে শিক্ষাটা তারা সেটা করে। বাংলাদেশে এটা করার চেষ্টা করা হয়েছিল। বাংলাদেশে এটা চেষ্টা করার ফলশ্রুতিতে যেটা হলো, পুরো বদনামটা শেখ হাসিনা সরকারের ঘাড়ে এসে পড়লো, এবং এক শ্রেণীর অভিভাবক এবং শিক্ষক নামধারী নেটওয়ার্ক, এরা এটার বিরুদ্ধে ব্যাপক আন্দোলন শুরু করে দিল। এরা প্রচার করা শুরু করলো, স্কুলে আলু ভাজা করতে শেখায়। ভাই, আলু ভাজা করা শেখায় তো দোষের কিছু না, লাইফ স্কিল ডেভেলপমেন্টের একটা অংশ। স্কুলে আলু ভাজা করা শেখায়, তারপরে স্কুলে আলু ভর্তা শেখানোর জন্য পাঠাচ্ছে না, গ্যারে পরীক্ষা না হইলে। কারণ এই শ্রেণীর অভিভাবকদের মূল কাজই হচ্ছে গিয়ে কোচিং টু কোচিং বাচ্চাদেরকে নিয়ে দৌড়াদৌড়ি করা, সাজেশন নেওয়া, পরীক্ষাতে মুখস্থ করে দিয়ে দেওয়া। বিশ্বাস করুন, এই বর্তমান শতাব্দীতে এসে এই শিক্ষা আমাদের আসলে খুব একটা কাজে লাগবে না। আমি যদি আমাদের উদাহরণের কথা বলি, আমরা যখন আমি একটা জেলা স্কুলের ছাত্র, এবং সেই স্কুলে স্যাররা খুব ভালো রেজাল্ট হতো আমাদের এসেতে। স্যাররা আমাদেরকে শিখিয়ে দিতেন, হয় এই ক্রপ গ্রুপের 3টা পড়বা। ক্রপ গ্রুপ কি? জো টি রাইস, এই 3 রচনার একটা পড়বা, কারণ এসএসসিতে ক্রপ গ্রুপ থেকে একটা আসবে। অথবা জার্নি গ্রুপের 3টা পড়বা। এগুলো কি? জার্নি বাই বোট, জার্নি বাই ট্রেন, জার্নি বাই বাস। আমরা মুখস্থ করে উগলে দিয়ে ইংরেজিতে খুব ভালো মার্ক পেয়েছি। মানে সব, আমার কথা বলছি না স্কুলের আমি খারাপ ছাত্র, বাট ভালো ছাত্ররা ভালো ভালো রেজাল্ট করেছে, কিন্তু আমাদের ইংরেজি শেখা হয় নাই। তারপরেও একটা সুবিধা ছিল, তখনকার শিক্ষা ব্যবস্থার মধ্যে কিছু হইলেও লেখাপড়ার একটা চেষ্টা ছিল, কিন্তু এটা এইদিকে চলবে না। সো আমাদের এই যে সংকটের জায়গাটা তৈরি হচ্ছে, এইটাকে নিয়ে ডিল করাটা হচ্ছে শিক্ষামন্ত্রীর কাজ। তিনি এই কাজটা করছেন না। ভয়ঙ্কর একটা জিনিস আছে আমাদের দেশে, যেটা হচ্ছে স্কুল থেকে বাচ্চারা ঝরে পড়ার হার গত কয়েক বছরে প্রচন্ড বেড়েছে। সাধারণত লেখাপড়ার যে ঊর্ধ্বগতিটা ছিল এটা নাই, এখন স্কুল থেকে ড্রপ আউট বেড়ে যাচ্ছে। এটার অনেক গবেষণা আছে, আমি এই ভিডিওতে আপনাদেরকে ওইসব ভারী ভারী কথা বলে মাথা ভারী করতে চাই না, গুগল করলে দেখে নেবেন। এবং অন্যদিকে যেটা হচ্ছে, আমাদের মাদ্রাসা শিক্ষায় প্রচুর বাচ্চারা চলে যাচ্ছে, ব্যাপক সংখ্যক লোকজন মাদ্রাসায় চলে যাচ্ছে। আমাকে ভুল বুঝবেন না, আমি মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে না, কিন্তু বর্তমান যুগে শুধুমাত্র ধর্মীয় জ্ঞান নিয়ে আমরা যদি লাখ লাখ তরুণ তরুণী তৈরি করি এই দেশের মধ্যে, তারা পরবর্তীতে দেশের অন্যান্য সেক্টরে কিভাবে লিডারশিপে আসবেন সেই প্রশ্নটা কিন্তু রয়েই যায়। এইখানে কাজ করার সুযোগ আছে, এইখানে কাজ করার সুযোগ আছে। কেন মাদ্রাসা শিক্ষার এত বিস্তার হচ্ছে? মানে মানুষের শিক্ষার আগ্রহের জায়গাটা একটু কমে নাই, সেটা আছে। তাহলে ওইখানে কেন যাচ্ছে? আপনি দেখবেন ঢাকা শহরে যে ছোট ছোট অনেক ধরনের মাদ্রাসা তৈরি হচ্ছে, এগুলো এক ধরনের ডে কেয়ার সেন্টার হিসাবে কাজ করছে। কর্মজীবী শ্রমজীবী নারীরা তাদের বাচ্চাদেরকে ওইখানে দিয়ে নিশ্চিন্ত থাকেন, ওরা ওইখানে থাকে, ওইখানে পড়ে, তথাকথিত হোস্টেলের মধ্যে থাকে। এবং এই যে অন্যান্য ফ্যাক্টরগুলো যেগুলো এই শিক্ষা ব্যবস্থাকে বিস্তৃত করছে, সেটাকে সরকার ওইভাবে অ্যাড্রেস করছে না। কারণ এই যে শিশুরা, অপ্রাপ্তবয়স্ক শিশুরা
বাইরে থাকছে, তাদেরকে যে শিক্ষকরা এখানের মধ্যে রাতে দিনে ডিল করে থাকেন, তারা শিশু নিরাপত্তা সম্পর্কে কতটুকু বুঝে থাকেন, যৌন সচেতনতা সম্পর্কে কতটুকু বুঝে থাকেন, শিশুর মানসিক এবং শারীরিক বিকাশ সম্পর্কে কতটুকু বুঝে থাকেন, তাদের কি প্রশিক্ষণের ব্যবস্থা হবে, এই জিনিসগুলো কিন্তু এখন ডিল করার দরকার আছে, কিন্তু এটা আমরা করছি না। এবং না করার কারণে আপনি দেখবেন এখন ব্যাপক সংখ্যক লোক সবসময় একটা অ্যাংজাইটির মধ্যে থাকে, একটা রাগ। এটা শুধুমাত্র যে ফেসবুকের বট বাহিনী করে তা কিন্তু না, আপনি সামনে সামনে দেখুন লোকজন দ্রুত খেপে যায়, মানে এদের কোনো মানসিক বিকাশ আমরা করতে পারছি না। আমাদের একজন শিক্ষামন্ত্রী দরকার যিনি এই জিনিসগুলো নিয়ে কাজ করবেন। যে কথাটা বলছিলাম একটু আগে, কিছু ভালো ভালো স্কুলের উদাহরণ দিচ্ছিলাম ঢাকার যেগুলোতে হয়। জাইমা রহমান প্রধানমন্ত্রীর কন্যা, তিনি কিন্তু এরকম একটা স্কুলে পড়েছেন যখন দেশে ছিলেন, আইএসডিতে পড়তেন, এবং তিনি পরবর্তীতে যুক্তরাজ্যে এসে বাকি লেখাপড়াটা করেছেন যখন বড় হয়েছেন, এবং আমার বিশ্বাস তিনি এই লেখাপড়ার গুরুত্বটা বুঝেন। তো এখন তাকে অন্যান্যভাবে ফোকাস না করে তাকে বরঞ্চ শিক্ষামন্ত্রী যদি বানিয়ে দেওয়া হয়, আমরা হয়তো কিছু না কিছু উপকার পেতে পারি। কিন্তু এই মিলন সাহেব মার্কা লোকজন, এই গরুর লেজ মুচড়ানো শিক্ষামন্ত্রী দিয়ে আসলে আমাদের কোনো উপকার হবে না। আমাদেরকে প্রথমে এই জিনিসটা অ্যাড্রেস করতে হবে, কেন বাচ্চারা স্কুলে যেতে চাচ্ছে না, স্কুলের কোয়ালিটি কিভাবে বাড়ানো যায়, শিক্ষাক্রম কিভাবে বাড়ানো যায়, শিক্ষার অবস্থাগুলো কিভাবে তৈরি করা যায়। এবং এইগুলো করতে গেলে তার পাল্টা কিছু জিনিস আসবে। ওই যে বললাম যে তথাকথিত দালাল নেটওয়ার্ক যারা, এরা এসে তথাকথিত অভিভাবক নাম দিয়ে আন্দোলন করবে, শিক্ষা করবে, সেগুলোকে ডিল করার ব্যাপার, যেটা আওয়ামী লীগ সিরিয়াসলি ফিল করেছে। আওয়ামী লীগ আরেকটা জিনিস সিরিয়াসলি ফিল করেছিল, হেফাজতে ইসলামীর কথা স্কুলের পাঠ্যপুস্তক পরিবর্তন করেছে। আপনি কোনোদিন শুনেছেন যে স্কুলের কোন লোকের কথা, মাদ্রাসার কোন পাঠ্যপুস্তকের উপরে কেউ সাহস করেছে পরিবর্তনের কথা বলতে? কিন্তু এই কাজগুলো হয়েছিল, এইগুলো থেকে বেরিয়ে আসতে হবে। বাট এর আগে যেটা ছিল, আমাদের ধরেন স্কুলের বাচ্চাদেরকে বই দেওয়ার একটা ব্যাপার ছিল। 1 তারিখে একটা বই উৎসব হতো দেশের মধ্যে, যেটা ডক্টর ইউনূস এসে ফেল করেছে, এবং ফেল করে লম্বা লম্বা কথা বলেছে। আমরা ওই 1.5-2 বছর ভুলে যেতে চাই। এই জঘন্য কুৎসিত শাসন ব্যবস্থাকে যত দ্রুত আমাদের মানসপট থেকে, স্মৃতিপট থেকে সরিয়ে ফেলতে পারবো, আমরা মানসিকভাবে তত সুস্থ থাকবো। এরা যে শুধু এখন হামের টিকা বন্ধ করে বাচ্চা মারতেছে তা কিন্তু না, এরা কিন্তু বাংলাদেশের লেখাপড়া 12টা বাজানোর জন্য যা যা করার তা করছিল। আপনাদের মনে আছে প্রথমবার তো বোধহয় কয়েক মাস বই দিতে পারলো না, পরবর্তীতে এইবার বই দিয়ে গেছে কিনা না আমি জানি না, ফলো করি নাই। আপনারা যারা অভিভাবক আছেন তারা বলতে পারবেন। কিন্তু ওই প্রসঙ্গ যদি বাদ দিই, সিরিয়াস শিক্ষার প্রয়োজন আছে। এবং তারেক রহমানের যে মন্ত্রীরা ফেল করতে যাচ্ছেন বা করবেন বলে আমরা আশঙ্কা করছি, তার মধ্যে নাম্বার 1 মিলন সাহেব। মিলন সাহেবকে বয়স হয়ে গিয়েছে, ওনাকে একটু বিশ্রামে পাঠিয়ে দেন দেশ, কারণ হচ্ছে শিক্ষাকে নিয়ে আসলে ছেলে খেলা করার কোনো সুযোগ নাই। এবং আমার বাচ্চা, সাধারণ মানুষের বাচ্চা, জাইমা রহমানের গাড়ির সামনে এবং পিছনে স্লোগান দেওয়ার জন্য জন্ম হচ্ছে যারা ভাবে, তাদেরকে শিক্ষা ব্যবস্থা থেকে দূরে সরিয়ে না রাখতে পারলে আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের প্রজন্ম তো গেছে, আমাদের প্রজন্ম বলতে একেবারে জাজেসার স্টেপ ডাউন, জাজেসার স্টেপ ডাউন টাইপের লেখাপড়া তো আমরা দেখতেই পাচ্ছি। এই লেখাপড়ার বাইরে গিয়ে পরবর্তী প্রজন্মকে যদি বিশ্বের সাথে তাল মেলানো একটা শিক্ষা ব্যবস্থা আমরা দিতে না পারি, তাহলে এই জাতি কতদিন টিকে থাকবে সেই আশঙ্কা কিন্তু আমার মনে প্রায় জাগে। প্রিয় দর্শক, ভালো থাকবেন। বেশ কিছুদিন ধরে আপনাদের বলে যাচ্ছি যে ট্রাম্প ইমপিচড হতে পারেন। গতকালকে মার্কিন সেনেটে একটা প্রস্তাব এসছে, সেটা হচ্ছে আমাদের মালিককে ইমপিচড করা হবে। তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আনা হয়েছে সেই সমস্ত অভিযোগ হচ্ছে অকাট্য, এবং তার বিরুদ্ধে সমস্ত প্রমাণ একেবারে রেডি করে সেনেটে দাখিল করা হয়েছে। এখন নিউ ইয়র্ক টাইমস একটা লিখেছে, ট্রাম্প ইমপিচড, বিকাম থার্ড প্রেসিডেন্ট টু ফেস ট্রায়াল ইন সেনেট। এই দেখুন, দ্য নিউ ইয়র্ক টাইমস। আমি আরো বড় করে দেখাচ্ছি, ট্রাম্প ইমপিচড মানে ইমপিচমেন্টের প্রস্তাব এসছে, became third president to face trial in Senate.
এখন তার বিরুদ্ধে অভিযোগ কি? অভিযোগ হচ্ছে সারা বিশ্বকে তিনি আমেরিকা থেকে আলাদা করে দিয়েছেন। এক হচ্ছে মাদুরোকে তুলে আনা অবৈধভাবে, একটা রাষ্ট্র প্রধানকে কোনো অনুমতি না নিয়ে তিনি তুলে আনলেন। দুই হচ্ছে ট্যারিফ ঘোষণা করে তিনি দেশের মানুষের বিপদ ডেকে আনলেন, তাদের পকেট কাটা গেল, উল্টে কোম্পানিগুলো বন্ধ হলো, বেকারত্ব বাড়লো, মূল্য বৃদ্ধি বাড়লো। থার্ড হচ্ছে ন্যাটো থেকে সরে আসার সিদ্ধান্ত, যেটা কংগ্রেসের অনুমোদন ছাড়া হয় না। তিনি সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন ন্যাটো থেকে, কংগ্রেসের অনুমোদন ছাড়া এটা হয় না। উনি কি করে নিলেন? আর ফোর্থ হচ্ছে ইরান যুদ্ধে একেবারে আমেরিকার অর্থনীতির সর্বনাশ উনি করে দিয়েছেন। 2 থেকে 2.5 ট্রিলিয়ন ধার উনি বাড়িয়ে দিয়েছেন, আরো টাকা চাইছেন, যে টাকা দেওয়া হবে কিনা সেই নিয়ে এখন আলোচনা চলছে। এগুলো কিন্তু সব প্রস্তাব গেছে, এর উপরে আলোচনা হবে, তারপর ভোটাভুটি হবে, ভোটাভুটি হওয়ার পর তারপর যদি ট্রাম্পের যদি বিরুদ্ধে যদি ভোট যায়, মানে ভোটের সংখ্যা যায়, তাহলে সোজা হোয়াইট হাউসের গেটের বাইরে তিনি হবেন 3য় নম্বর প্রেসিডেন্ট। আর যদি তার সপক্ষে হওয়ার আশা খুব কম, তার সপক্ষে যদি হয় তাহলে কোনো মতে টিকে যেতে পারেন। আর সব থেকে গুরুত্বপূর্ণ হলো, এখানে আনন্দবাজার একটা লিখেছে, সস্তা ড্রোন ক্ষেপণাস্ত্র শত্রু বধের চেষ্টা ইরানের, জলের মতো টাকা খরচে নাবিশ্বাস আমেরিকার, 1 মাসে কার কত ক্ষতি। ক্ষয়ক্ষতির হিসেব দিয়ে লাভ নেই, ট্রাম্প নিজেও হিসেব করে না তার দেশ কতটা অর্থনীতি ডুবছে। আর ইরান তো এখন অস্তিত্বের লড়াই লড়ছে। ইরান বলছে যে আমি মরবো তো বটেই, কিন্তু আমি শেষ করে দিয়ে যাব। এখন তার থেকে বড় ভয়ঙ্কর যেটা একটা অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে, এবং তার সপক্ষে দলিল যেটা দাখিল করা হয়েছে সেনেটে, সেটা হচ্ছে এই যুদ্ধের সময়ে তিনি আমেরিকান অস্ত্র কোম্পানিগুলো থেকে $1.4 বিলিয়ন তিনি কামিয়েছেন, এবং সেটাকে ক্রিপ্টোকারেন্সিতে পরিবর্তন করেছেন। তার যে প্রমাণাদি সেটাও তারা দাখিল করেছে। কালকে পুরোটা একদম লাইভ হয়েছে। ওদের গণতান্ত্রিক দেশ, পুরো লাইভ হবে। আমার যেমন রাজ্যসভা লোকসভা পুরো লাইভ হয়, ওদেরও লাইভ হয়েছে। সেখান থেকে আমি বসে বসে শুনছিলাম যে কি হচ্ছে ব্যাপারটা। তা আজকে দেখবেন নিউ ইয়র্ক টাইমস অলরেডি ছেপে দিয়েছে যে তিনি তৃতীয় ব্যক্তি, যদি তৃতীয় প্রেসিডেন্ট, তিনি যদি ইমপিচড হন। এখন ট্রাম্প কি চাইছেন? ট্রাম্প চাইছে যে ইমপিচ থেকে আমায় কোনো রকমে বাঁচতে হবে, বাঁচার একটাই রাস্তা, ইরানকে ধ্বংস করে দাও। কালকে সারা রাত ইরানের সর্বত্র বোমা ফেলেছেন। ইরান আর আমেরিকার ইসরায়েল মিলে ইরানের প্রত্যেকটা শহরে একেবারে বোমা ফেলে ধ্বংসস্তূপ করে দিয়েছেন। আজকে সকাল থেকে আবার হচ্ছে, মানে এটা 24 কে 48 ঘন্টার মধ্যে সব শেষ করে তারপর লাস্টে কি করবে জানেন তো? মাদার অফ অল বোম, এটি ফেলে দিয়ে ইরানের সমস্ত ধ্বংস করে দিয়ে উনি বলবেন আমি জিতে গেছি, আমার কাজ শেষ হয়ে গেছে, ওরা শেষ হয়ে গেছে, আমায় এবার মানে জয়ী ঘোষণা করো। ঠিক এটাই করবেন। তিনি যুদ্ধ থেকে কাটার চেষ্টা করছেন। আমি আগেই বলেছিলাম ট্রাম্প কিন্তু কেটে পড়বেন। তিনি যুদ্ধ থেকে কাটার চেষ্টা করছেন। এখন কেটে বেরিয়ে যাওয়ার একটাই রাস্তা, সেটা হচ্ছে ইরানকে ধ্বংস করা। কিন্তু ইরানের ভেতরে যে পাহাড়গুলো, আপনি ইরানের যদি ছবি আপনি ডাউনলোড করে একবার দেখেন, দেখবেন অদ্ভুত টেরেন, পুরো পাহাড়ে ঘেরা, মধ্যিখানে একটা মালভূমির মতো হচ্ছে ইরান।
এই পাহাড়ের ভেতরে কোথায় কোথায় অস্ত্র কি লুকোনো আছে, মিসাইল লুকোনো আছে, মাদারা পল বোম ফেললেও সেখানে গিয়ে আঘাত করতে পারবে না। হ্যাঁ, কিছু যাবে। এখনো পর্যন্ত ৩,৫০০ মানুষ, শিশু সহ ৮ মাসের শিশু থেকে ৮৮ বছরের বৃদ্ধ সবাই মারা গেছে। ২৮,০০০ মানুষ আহত হয়েছেন। 4টে হাসপাতালে বোমা ফেলেছেন। এনারা আবার মানবাধিকারের কথা বলে, মানবাধিকারের কথা বলে। পৃথিবীতে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, চলো আমরা গিয়ে মানবাধিকারের আমরা রক্ষাকর্তা, আমরা চললাম মানবাধিকার রক্ষা করতে। এই তো হচ্ছে আমাদের আমেরিকার মানবাধিকার। এই মানবাধিকারের জন্য লড়াই করতে গিয়ে মুখ থুবড়ে পড়েছিলেন ভিয়েতনামে। মানবাধিকারের লড়াই করতে গিয়ে মুখ থুবড়ে পড়েছেন এতে কি বলে আফগানিস্তানে। কোরিয়া যুদ্ধে কিন্তু হেরেছিলেন। এমন কোনো ইতিহাস নেই যেখানে মানে আমাদের মালিক, মানে মালিকের যে দেশ, তারা জিতে এসছে। একমাত্র সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ছাড়া, যেখানে সবাই তার সঙ্গে ছিল, বিশেষ করে ব্রিটেন। সেই ব্রিটেন এবং ইউরোপিয়ান ইউনিয়ন পরিষ্কার বলে দিয়েছে, এটা যুদ্ধ আপনাদের যুদ্ধ, আমাদের যুদ্ধ নয়। এবার আপনারা শুরু করেছেন, আপনারা শেষ করবেন। এবার ট্রাম্প যুদ্ধ থেকে কি করে বেরিয়ে আসবেন সেই ছক করছেন। আপাতত দেখা যাক। কিন্তু ট্রাম্পের ইমপিচমেন্ট, আমি যেটা বলেছিলাম অনেক দিন আগে থেকেই বলছি, ইমপিচমেন্ট নিশ্চিত। তাকে হোয়াইট হাউসের গেট দেখতে হবে খুব শিগগিরই। এই বিতর্কটা হোক, একটা আলোচনা হোক, আলোচনা হওয়ার পর তা ভোটাভুটি হবে। ভোটাভুটির সিদ্ধান্তে যা ফলাফল হবে তা আপনারা নিজেরাই জানতে পারবেন এবং সমস্ত পৃথিবীর কাগজ জানতে পারবে। সুতরাং তার জন্য অপেক্ষা করতে আমাদের। আর ইরান যুদ্ধ মোটামুটি এখন ট্রাম্প কেটে পড়ার জন্য রেডি হয়ে রয়েছেন। পড়বে ইসরায়েলের ঘাড়ে, আমি অস্ত্র দিচ্ছি তুমি মারো। যুদ্ধটা হবে ইসরায়েল ভার্সেস ইরান। এই হচ্ছে অবস্থা।